দেখো সংজ্ঞাটা বোঝা লাগবে ভালো করে। দেখো চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলা হয়। একক ক্ষেত্রফলের উপর কিন্তু ভালো লাগবে এটা। সে বলটা কিন্তু দেখো, মনে করো আমি একটা ক্ষেত্র নিলাম, দেখো এটা একটা ক্ষেত্র, তাই না? তো এই ক্ষেত্রফলের উপর এই ধরে নিলাম এটা ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার। এটা ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রটার উপর আমি বল প্রয়োগ করব। এখন এই বলটা তো আমি বিভিন্ন ভাবে প্রয়োগ করতে পারি। দেখো তো আমি কলমটা দিয়ে দেখো তো এভাবে কাঁচ করে বল প্রয়োগ করতে পারি না? এভাবে, এভাবে, বা এভাবে, এভাবে না, এভাবে বল প্রয়োগ করলে হবে না। বলটা হতে হবে লম্ব ভাবে, মানে সোজাসুজি, বুঝছো? প্রতি একক ক্ষেত্রফলের উপর। তো ধরে নিলাম আমি এখানে বল প্রয়োগ করেছি, আমি এফ সমান সমান এফ সমান সমান হলো 100 নিউটন। মনে করো এই ক্ষেত্রফলটার উপর 100 নিউটন আমি বল প্রয়োগ করলাম। কত ক্ষেত্রফল এটা? তো সংজ্ঞা অনুযায়ী দেখো, সংজ্ঞায় কি বলা আছে? 10 বর্গমিটারের উপর বল প্রয়োগ করলাম 100 নিউটন। এইটা না চাপ নয়, চাপ হলো যে প্রতি একক ক্ষেত্রফলের উপর। আচ্ছা 10 বর্গমিটারের মধ্যে যদি আমি 100 নিউটন বল প্রয়োগ করি, তাহলে বলো তো প্রতি একক ক্ষেত্রফল মানে 1 বর্গমিটারে তাহলে কত হলো? কত হলো তাইলে? 10 না? তাহলে এটা কেমনে জানি বের হলো? ও, তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রফল, তাই না? এই 100 কে আমি ভাগ দিলাম 10 দিয়ে, অর্থাৎ আমি যদি মোট বলকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই, তাহলে আমরা 1 বর্গমিটারের চাপ পাবো, 1 বর্গমিটারের বল পাবো, তাই না? আর সংজ্ঞা অনুযায়ী 1 বর্গমিটারের বলকেই আমরা বলতেছি চাপ। তাহলে এইটা সমান সমান লেখা যাবে পি, পি সমান সমান এফ ডিভাইডেড এ। খুব সুন্দর একটা সূত্র, দেখো। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমি একটু বল বের করতে চাই, মনে করো দেখো বল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমি চাপ বের করতে পারবো। কিন্তু এবারে বল বের করতে হবে আমাকে, চাপ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এফ সমান সমান পি এ, চাপ গুণন ক্ষেত্রফল। ওকে, তাহলে এটাও আমাদের একটা নতুন একটা সূত্র মনে করা হয়ে গেল। আচ্ছা এখানে একটু মনে রাখা দরকার তোমাদের, বল কিন্তু ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, আর ক্ষেত্রফল কিন্তু এটাও ভেক্টর রাশি। ক্ষেত্রফলে কিন্তু ভেক্টর রাশি, চাপ হচ্ছে স্কেলার রাশি। আসলে স্কেলার রাশি না, একটি ঝামেলা আছে, বুঝছো? আমরা রাশি সচরাচর কয়টা পড়ছি? রাশি হলো দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিকের প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি, এবং যাকে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন, দিকে কোনো প্রয়োজন নাই, তাকে বলা হয় স্কেলার রাশি। কিন্তু এর বাইরে আরেকটা রাশি আছে, ওদের দিক আছে, কিন্তু দিক থাকার পরেও ওরা ভেক্টর রাশির নিয়ম মেনে চলে না, বুঝতে পারলে? তাহলে এরকম কয়েকটা রাশি আছে, তার মধ্যে একটা হলো আমাদের চাপ। তো এটাকে দেখো, ওর কিন্তু দিক আছে, বুঝছো, কিন্তু ভেক্টর রাশির মতো আবার কাজ করে না, যোগ বিয়োগ করা যায় না। এই জন্য এরকম রাশিকে বলা হয় টেনসর রাশি, বুঝলে? কি রাশি? টেনসর রাশি। এটা তোমাদের ক্লাসে পড়ানো হয় না, এমনকি ইন্টারে গেলেও এটা পড়ানো হবে না, আরো উপরে উঠলে পড়ানো হবে। তাহলে চাপ আমাদের টেনসর রাশি। তারপর আরেকটা টেনসর রাশি হলো আমাদের বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, বুঝছো? ওরা কিন্তু একটা দিক আছে, কিন্তু ও ভেক্টর রাশির মতো আচরণ করে না। ক্লিয়ার? ওকে, এবার দেখো একটু চাপের একক আমাদের একটু দরকার। দেখো চাপের একক, চাপের একক দেখো এখান থেকে তুমি বলতে পারবে। দেখো এখানে চাপ সমান সমান কি? বল ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে বলের একক হচ্ছে নিউটন, নিচে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। তো নিচে আছে এম স্কয়ার, নিচে আছে, তো উপরে উঠলে কি হবে? ইনভার্স এন এম ইনভার্স 2। বা এটাকে আমরা কিভাবে লিখি? এভাবে লিখি, তাই না? অনেকে তোমাদের বইতে এভাবে লেখে জিনিসটাকে, নিউটন পার বর্গমিটার, না এভাবে লেখে। বা এলা চলবে না, এলা মার্কেটে চলবে না, বুঝছো? মার্কেটে আপডেট জিনিস চলে আসছে, সেটা হলো প্যাসকেল। এই নিউটন পার বর্গমিটার মানে প্রতি বর্গমিটারে কতটুকু বল, নাকি একক কিন্তু কথা বললে দেখো প্রতি বর্গমিটারে কত নিউটন বল, নাকি ওটাই আমাদের চাপ। প্রতি বর্গমিটারে যত বল ওইটাই হলো চাপ,
1 বর্গমিটারে কত বল দিলাম আমি। ওকে, বা এটাকে আমরা সংক্ষেপে বলবো প্যাসকেল। এটাই হলো চাপের একক, এত প্যাসকেল। এবার দেখো চাপের মাত্রা আমাদের একটু দরকার। তো মাত্রা সমীকরণ আমরা মনে শিখছি আর আগে। চাপের মাত্রা, চাপের মাত্রা কি হবে আমরা একটু অন্যদিকে সাইড নোট করে আসি। দেখো পি সমান সমান এফ বাই এ। দেখো তো একটু ভাঙাভাঙি শুরু করে দিই। এফ সমান সমান এম এ, আর ক্ষেত্রফল ভাঙলে পাচ্ছি আমরা, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার না, বর্গমিটার। তাহলে এম এ, তাহলে আচ্ছা এটা এরকমই থাক, ক্ষেত্রফলকে ভাঙার দরকার নেই, থাক। এবার দেখো এই যে ভর তো আমাদের মৌলিক রাশি। ওকে, ত্বরণক ভাঙলে কি পাই আমরা? ত্বরণের, আচ্ছা ত্বরণকে আমরা ভাঙবো না, ত্বরণের মাত্রাটা আমরা মুখস্থ করে রাখবো। এলটি ইনভার্স 2, বেগের একক এলটি ইনভার্স 1, ত্বরণের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। তাহলে ত্বরণের মাত্রা এখানে বসে দিলাম এলটি ইনভার্স 2। আর ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের জন্য একটা এল, প্রস্থের জন্য আরেকটা এল, তাহলে এই হলো এল স্কয়ার নাকি? কাটাকাটি যদি করি তো ভরের মাত্রা হচ্ছে বড় এম নাকি? এল দিয়ে এল স্কয়ার কাটলে নিচে একটা এল থাকলো, তাহলে ফাইনালি কি পেলাম? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এই এটাই হলো আমাদের চাপের মাত্রা, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হলো আমাদের চাপের মাত্রা। দেখো চাপের একক তো প্যাসকেল। এক প্যাসকেল কাকে বলে? সব সংজ্ঞাগুলো আমরা কোথা থেকে দেই? সমীকরণ থেকে সংজ্ঞাগুলো দিই। দেখো চাপের সংজ্ঞাটা কি ছিল, সমীকরণটা কি ছিল? পি সমান সমান এফ বাই এ। তাহলে দেখো এই যে এফ আর এর, এটার ভাগফলটা তোমাকে যে করেই হোক 1 আনলেই হলো, তাই না? ওকে, যদি বলা হয় 5 প্যাসকেল কাকে বলা হয়, তাহলে এটার ভাগফলটা তোমার 5 আনলেই হলো। তো নিয়মটা কি ছিল? যে কোনো সমীকরণে যদি ভাগ হয়ে থাকে তাহলে যত প্যাসকেল বলবে উপরেরটা ঠিক ততই হবে, তাই না? আর নিচেরটা সবসময় এক হয়। এই যে তুমি তো সব জানো। তাহলে এটাকে, তাহলে নিচেরটা সবসময় 1। তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে তাকে বলা হচ্ছে 1 প্যাসকেল চাপ। ওকে, এখন যদি বলি আমি এখানে 5 প্যাসকেল চাপ কাকে বলা হয়? 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে ওই চাপকে বলা হবে 5 প্যাসকেল চাপ। এইসব সহজ। দেখো 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে যে চাপ পাওয়া যায় তাকে 1 প্যাসকেল বলা হয়। দেখো এদিকে লেখালেখি বাদ দাও। মনে করো তোমার ভর হচ্ছে 40 কেজি, তোমার পিঠের ক্ষেত্রফল 600 বর্গ সেন্টিমিটার, বুঝলে? এবং তোমার 1 পায়ের ক্ষেত্রফল, 1 পা আছে না, পায়ের যে পাতাটা আছে না, 1 পায়ের ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গ সেন্টিমিটার। এখন প্রশ্ন হলো যে শুয়ে থাকলে চাপ কত হবে, দাঁড়িয়ে থাকলে চাপ কত হবে? আচ্ছা তোমরা আমাকে আগে থেকে একটু বলো তো, শুয়ে থাকলে চাপ বেশি হবে নাকি দাঁড়িয়ে থাকলে চাপ বেশি হবে? ওকে, হ্যাঁ, কেমনে আমরা বুঝতে পারলাম যে শুয়ে থাকলে পরে চাপ কম হবে, দাঁড়িয়ে থাকলে চাপ বেশি হবে? এই দেখো সব কথা বলে কে জানো? সূত্র আমাকে কথা বলে। দেখো পি সমান সমান আমরা জানি এফ বাই এ। পি এর সাথে দেখো তো এর এক সম্পর্কটা দেখো তো, ব্যস্তানুপাতিক। তাহলে ক্ষেত্রফল যত বেশি হবে চাপটা তো কম হবে। হ্যাঁ, শুয়ে থাকলে তো পিঠটা, পুরো পিঠটা পড়ে আছে, তাই না? চাপ কিন্তু কম হবে। যখন আমরা টিনের উপর চড়ি, যখন হেঁটে বেড়াই তখন দেখবে যে পা দিয়ে থাকলে কিন্তু টিন কিন্তু দুমড়ে মুছে চলে যায়। এই জন্য মানুষ কি করে জানো? 4 হাত পা দেয় এভাবে, নাকি? এভাবে 4 হাত পা দিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে যতটা ক্ষেত্রফল বেশি করার চেষ্টা করে। ক্ষেত্রফল যত বেশি হবে তত কি হবে? চাপটা তো কমে যাবে, টিন তত দুমড়ে মুছে নিচের দিকে চাকা লাগবে না, নাকি? ওকে, তাহলে আমরা একটু কি, আচ্ছা দেখি শুয়ে থাকলে এলে অঙ্ক না জানলে জীবনে কিচ্ছু হবে না। টিনা তো ওটা পারবি না তোরা। হ্যাঁ, এই অঙ্ক দিয়ে সবকিছু করা যায়, বুঝছো? ফিজিক্সে শুয়ে থাকলে দেখো চাপ,
তাহলে শুয়ে থাকলে আমাদের কি, আচ্ছা এম দেওয়া আছে হলো 40 কেজি। আচ্ছা শুয়ে থাকলে দেখো ক্ষেত্রফল হলো এ এ এটা স্লিপ দিয়ে নাকি, শুয়ে আছে, শুয়ে থাকলে পিঠের ক্ষেত্রফলটা কাজ করবে কত, 600 বর্গ সেন্টিমিটার। আচ্ছা বর্গ সেন্টিমিটার অঙ্ক হবে, আবার কয় নিউটন, বর্গ মিটার, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের এসআই একক কি। ওকে দেখো তাহলে ক্ষেত্রফল কত দেওয়া, 600 বর্গ সেন্টিমিটার আছে না, বর্গ সেন্টিমিটার অঙ্ক হবে, বর্গ মিটার করতে হবে, এখন কতটা ভাগ দেওয়া লাগবে, দুটো 100 দিয়ে, বর্গ সেন্টিমিটার কথা আমি কতবার বলবো, সেন্টিমিটারের উপর কি আছে ওখানে, দুটা সেন্টিমিটার আছে তাই না, তাহলে একটা সেন্টিমিটার থেকে আসার জন্য একটা 100, দুটা সেন্টিমিটার এই জন্য দুটো 100 দিয়ে ভাগ, তাহলে 600 ভাগ 100 গুণন 100। যারা বোকা স্টুডেন্ট তারা এরকম করে বুঝছো, 100 গুণন 100 দেয়, একবারে 10 এর পাওয়ার 4 দিলেই তো হয়, 10 টু দি পাওয়ার 4। তাহলে কাটাকাটি শুরু করে দিই, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য নাকি, তাহলে 6 ইন্টু 10 ইনভার্স 2 এত বর্গ মিটার নাকি, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে এটা আসবে 6 ইন্টু 10 ইনভার্স 2 সায়েন্টিফিক মোডে। আচ্ছা এবার সূত্র ফেলাই, আমরা জানি চাপের সূত্র হচ্ছে পি তাই না, পি সমান সমান এফ বাই এ। এখন সবগুলোকে আমি এইচ দিই, সবগুলোকে আমি এইচ দিই, এখন এফ এর বেলায় এইচ দিলাম না কেন, কারণ এইচ তো শুয়ে থাকলেও যা একই, আর ভর তার কম বেশি হচ্ছে না, ভর তো 40 কেজি 40 কেজি থাকবে। ওকে আচ্ছা দেখো তো এফ, এফ মানে কি এম এ, কিন্তু এদিকে গেলে কি হবে, এটা হয়ে গেল জি, তাহলে এফক ভাঙলে আমরা কি পাচ্ছি, এফক ভাঙলে আমরা পাচ্ছি এম জি, আর এ কত, এই হলো 6 ইন্টু 10 ইনভার্স 2। এবার মান বসে, এম এর মান কত 40, জি হলো 9.8, 6 ইন্টু 10 ইনভার্স 2, ব্যাস এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। 6533 এত কি, এত প্যাসকেল। তাহলে শুয়ে থাকলে পরে এত চাপ হলো তাই না, এবারে বসে থাকলে নাকি দাঁড়িয়ে থাকলে, আচ্ছা এবার দাঁড়িয়ে থাকলে দেখি তো, এই জায়গাতে করি, দেখো দাঁড়িয়ে থাকলে, দাঁড়িয়ে থাকলে সাইড নোটগুলো একটু করে নিই, এম তো একই থাকবে, এম হচ্ছে 40 কেজি, আর দাঁড়িয়ে থাকলে এ দাঁড়িয়ে থাকার আবার কি দিব বলতো, স্ট্যান্ড এসটি, দুটো তো একই হয়ে গেল। দাঁড়িয়ে থাকলে ক্ষেত্রফল কত হচ্ছে পিলা, কোন সাহায্য করলে না এই হবে, কাটা খাই চলে আসবে। কেউ যদি দাঁড়িয়ে থাকলে 50 দিয়ে অঙ্কটা করে আসে তার অঙ্ক হলো না, ওটা তো জানি, ওটা তো করে লাগবে, ওটা তো জানি, ওটা কোনো সমস্যা নেই। আমি প্রশ্নে কি বলছি যে সব এক পায়ে ক্ষেত্রফল, দাঁড়িয়ে থাকলে কি মানুষ এইরকম দাঁড়িয়ে থাকে, এক পায়ে যারা থাকে মানুষ, দু পায়ে যারা থাকে না, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে 100 হবে না। ওকে তাহলে এস হবে 50 দিলে হবে না, 50 গুণন 2, কিন্তু তোমাদের বইয়ের প্রশ্নে কিন্তু ওটা দেওয়া নাই, বইয়ের প্রশ্নে বলেছে 2 পায়ে ক্ষেত্রফল একবারে দিয়ে দিছে, বুঝছো। পরীক্ষা এইরকম এরকম একটু হালকা পাতলা চেঞ্জ করবে, তোরা আশা করবি মাথার পানি ঢালা রাখবে, উত্তর কেমন হয়নি এটা কিন্তু খুঁজি, এই অঙ্ক তো খুঁজি তুমি, এটা মেলাবার করা হয়েছে। তাহলে 100 বর্গ সেন্টিমিটার, এখন এটা ওই যে একই ভাবে 100 ভাগ দুটো 100 নাকি, 100 গুণন 100, তাহলে এই যে এই শূন্য এই শূন্য 100 কাটা গেল, তাহলে এটা হয়ে গেল বর্গ মিটার। তাহলে থাকলো কত বলো, 1 গুণন 10 ইনভার্স 2 এত বর্গ মিটার, ব্যাস। এবার আমরা চাপ বের করবো, পি স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকলে, এফ বাই এ স্ট্যান্ড, এফক ভাঙলে পাচ্ছি এম জি।
1 গুণন tan ইনভার্স 2। ভর হচ্ছে m হচ্ছে 40 কেজি, 40 গুণন 9.8, আর নিচে 1 গুণন আচ্ছা 1 গুণন এটা দেওয়ার মানে কি বলতো? 1 গুণন দেওয়ার মানে কি দরকার আছে? একবার tan ইনভার্স 2 দিলেই তো হয় শুধু। আচ্ছা এটা এবার ক্যালকুলেশন করি। 39,200, 39,200 প্যাসকেল। হ্যাঁ, আমরা আগে থেকে জানতাম যে দাঁড়িয়ে থাকলে চাপ বেশি হবে, বুঝতে পারলে? আর শুয়ে থাকলে মাত্র 6,533, আর দাঁড়িয়ে থাকলে দেখো 39,200 প্যাসকেল নাকি। তার মানে এখন আমরা কি লিখে দেবো? যে অতএব দাঁড়িয়ে থাকলে চাপ, শুয়ে থাকলে চাপ এত হবে, দাঁড়িয়ে থাকলে চাপ এত হবে। এখন যদি প্রশ্ন করতে হবে যে কোন ক্ষেত্রে চাপ বেশি হবে, শোনো একটা প্রশ্ন করে কিন্তু দেখো, সুই আছে না, সুইয়ের মাথাটা খুবই সুসলা। সুই দিয়ে যদি কোথাও যদি আমরা এরকম করে ফুটে দিই কাউকে, তার গোস্তের ভিতরে ঢুকে যায়, তাই না? তার মাংসের ভিতরে ঢুকে যায়। কেন যায়? কারণ সুইয়ের মাথার ক্ষেত্রফলটা এতই কমের কারণে ওর মাথার চাপটা এতই বেশি যে কাউকে ফুটে দিলে একদম ভিতরে ঢুকে যায়, বুঝতে পারলে? আর ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল যত কমবে তত চাপ বাড়বে। এই জন্যই তো চাকু কি করা হয়? ধার দেওয়া হয়। ধার দিয়ে কি করা হয়? ক্ষেত্রফল কমানো হয়, ওই যে ওটা খুবই সুজলা করানো হয়। দেখো সংজ্ঞাটা দেখো ভালো করে। কোন বস্তুর একক আয়তনটা হতে হবে হলো 1 ঘন মিটার, 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার হোক বা 1 ঘন মিটার হোক, যেটাই হোক না কেন একক আয়তন হতে হবে। কোনো বস্তুর একক আয়তনে ভরের পরিমাণকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। মনে করো একক আয়তন, এই যে মনে করো আমি একটা ঘনক আকৃতির একটা চৌবাচ্চা নিলাম। চৌবাচ্চা মানে হাউস। তাহলে এটা একটা ঘনক আকৃতি। এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার করে। এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এদিকটা 1 মিটার, এদিকটা 1 মিটার, আবার ওই দিকটা ভিতরের দিকে ওটাও 1 মিটার। তাহলে বলো এই ঘনকটার ক্ষেত্রফল না, এই ঘনকটার আয়তন কত হবে? ঘনকের আয়তন a কিউব না, 1 বাহুর উপরে কিউব, তাহলে 1 এর উপর কিউব দিলে কত হবে? 1ই হবে, 1 ঘন মিটার। তাহলে এই হাউসটা যদি আমি সম্পূর্ণ পানি দিয়ে ভরাই, তাহলে কি এই একক আয়তনের ভর হবে না? তাহলে পুরো হাউসটা ভরালে যে পানি হবে, ওই পানিটাই তো একক আয়তনের ভর না? তাহলে এই হাউসটার মধ্যে পানি ধরবে হলো 1000 কেজি, ধরে নিলাম এই হাউসটার মধ্যে পানি ধরবে 1000 কেজি। তাহলে পানির ঘনত্ব ওই 1000ই। এই একক আয়তনে মানে 1 ঘন মিটার জিনিসের ভর কতটুকু, ওই ভরটাকেই বলতেছি আমরা ঘনত্ব, বুঝলে? আমি আসলে সঠিকটাই বলেছি, পানি ঘনত্ব 1000। তার মানে তুমি যদি এরকম একটা হাউস বানাও, সব দিকে 1 1 করে নাও, তাহলে এই হাউসের মধ্যে পানি ধরবে হচ্ছে 1000 কেজি। 1000 কেজির বেশিও নয় কমও নয়, এই জন্য পানি ঘনত্ব হলো 1000 কেজি। তাহলে এরকম একটা হাউস তুমি যদি সোনা দিয়ে ভরাও, স্বর্ণ দিয়ে ভরাও, তাহলে ওই স্বর্ণের ভর মানে পানির চাইতে বেশি হবে না কম হবে? বেশি হবে। সেটা কত জানো? সেটা হবে হলো 19,300 কেজি, বুঝছো? হ্যাঁ, এই জন্যই সোনার ঘনত্ব হলো 19,300। তাহলে এরকম এটা যদি লোহা দিয়ে ভরাও, তাহলে সেটা হবে হলো 7,800 কেজি, 7,800 কেজি, বুঝতে পারলে? এই ঘনত্ব বোঝা পারছো তোমরা? ওকে। তাহলে এই একক আয়তনের যে ভরটা হবে, মনে করো যে আমি একটা কাদা দিয়ে একটা ঢিমা বানালাম, বুঝছো? এমন একটা সুন্দর ঘর বানালাম কাদু দিয়ে, বুঝছো? কাদুর একটা ওই যে লুড খেলে না, ছক্কা বানালাম, এমন ভাবে বানালাম যে সব দিকে কি এক এক করে বানালাম। তাহলে এই কাদাটা নিয়ে যদি ওজন করো, তাহলে ওটার ভর যত হবে ওটাই হলো কাদার ঘনত্ব। ক্লিয়ার? ওকে। দেখো ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্বের একক হচ্ছে, আচ্ছা আগে আমরা সূত্রটা একটু লেখা উচিত ছিল, তারপরে ঘনত্বের একক আসা লাগবে। দেখো একক আয়তনের ভর নাকি
তাহলে দেখো তো, ধরে নিলাম এই দেখো ভি আয়তন, এটার আয়তন কত আমরা জানি, যে কোনো জিনিসের আয়তন মনে করে এক না, এটা যে কোনো আজগুবি একটা কিছু দেওয়া আছে, তাহলে এটার আয়তন কত ভি। তাহলে ভি আয়তনের ভর তো জানি না, ধরে নিলাম এম নাকি, তাহলে বলে একক আয়তনের ভর তাহলে কত হবে? হ্যাঁ, তাহলে এক আয়তনে ভি আয়তনের ভর হচ্ছে এম, তাহলে একক আয়তনের ভর হবে এম ডিভাইডেড ভি। এই একক আয়তনের ভরটা কি বলতেছি আমরা? ঘনত্ব, তার মানে অতএব তাহলে এটাই রো, তাহলে এইটাই রো, খুব দামি সূত্র কিন্তু এটা, রো সমান এম বাই ভি। সোনারি এক দিয়ে বাজে নাও খাতায়, সোনারি এক দিয়ে সুন্দর করে বাজে নাও, রো সমান এম বাই ভি। তাহলে আমাকে একটু সাহায্য করো, দেখো তো ঘনত্বের একক তাহলে কি হওয়া উচিত? দেখো রো সমান এম বাই ভি, তাহলে ভরের একক কি? কেজি নাকি, ভরের একক কেজি, আয়তনের একক কি? ঘনমিটার। তাহলে নিচে ভাগ হয়ে আছে, উপরে উঠে ইনভার্স, কেজি পার ঘনমিটার, এভাবে পড়তে হয়। দেখো কেজি পার ঘনমিটার, বা তোমাদের বই এটাকে এভাবে লেখে, আমি তো এভাবে লিখি না, জাস্ট তোমাদের বই লেখে, এই জন্য বাধ্য হয় আমি লিখি, এভাবে লিখতে আমার ভালো লাগে না। কেজি পার ঘনমিটার, বা এটাকে আরেকভাবে লেখা হয়, দেখো। আচ্ছা ভরের একক সবসময় কি কেজি হয়, গ্রাম হয় না? তাহলে গ্রামেও তো আমি লিখতে পারি, তাই না? আয়তনের একক সবসময় কি ঘনমিটারেই হবে, ঘন সেন্টিমিটার হয় না? ঘন সেন্টিমিটারকে সংক্ষেপে কি লেখা জানো? এই যে সিসি, গ্রাম পার সিসি, ঘন সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। দেখি ঘনত্বের মাত্রা কি হতে পারে। ঘনত্বের মাত্রা এখানে বলেই দেওয়া আছে সবকিছু, এককের মধ্যেই ঘটনা। দেখো কেজি মানে কি? ভর, তাহলে এম, তাহলে এম এটা হলো দৈর্ঘ্য, তাই না? মিটার, মিটারের উপরে একটা মিটার মানে হলো একটা এল, তাহলে কয়টা মিটার আছে এখানে? 3টা মিটার, তাহলে এল, এল কিউব, সেটা উপরে উঠলে এল ইনভার্স 3। কত সহজ, দেখো ফিজিক্স মানে কিছু করা লাগে না, খালি একটু বুঝলেই হয়। দেখো ভালো করে দেখো, পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি, বুঝলে? তার মানে 1 ঘন সেন্টিমিটার। আমি এবার একটা ঘর নিলাম, এটা কিন্তু 1 ঘন মিটার, এটা ছিল 1, তাই না? সবদিকে 1, কারণ এটার আয়তন কত ছিল? 1 ঘন মিটার। এবার আমি আরেকটা ঘর নিলাম, বুঝছো? এবার একটা পুচ্ছি ঘর নিলাম, পুচ্ছি ঘর নিয়ে একটা ঘনক নিলাম, এমন একটা ঘর তৈরি করলাম, এই এটারও প্রত্যেকটা বাহু 1, কিন্তু 1 মিটার না, এবার 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। আচ্ছা বলো তো, তাহলে এটার আয়তন কত হবে? 1 ঘন সেন্টিমিটার নাকি? ওকে, তাহলে 1 ঘন সেন্টিমিটার। আচ্ছা এই 1 ঘন সেন্টিমিটার, এটাকে না সংক্ষেপে কি বলা হয় জানো? সংক্ষেপে বলা হয় 1 সিসি। 1 সিসি, 1 সিসি আর 1 ঘন সেন্টিমিটার, দুটো কথা কিন্তু একই। ওই যে মোটরসাইকেলের ইঞ্জিন বলে না, কত তো মোটরসাইকেল কত সিসি, ওই সেই সিসি, এটা ঘন সেন্টিমিটার, এটা আয়তন মাপে, বুঝছো? পিস্টনের আয়তন, মোটরসাইকেলের পিস্টন আছে না, ওটা নাম করে দে, ওই পিস্টনের আয়তন এটা। তাহলে 1 ঘন সেন্টিমিটার বা 1 সিসি। আচ্ছা বলো তো 1 সিসি, এখন এই ঘরটা মনে কর পানি দিয়ে আমি কি করলাম? পানি দিয়ে মনে করো এই ঘরটা আমি ভরালাম, তাহলে এই ঘরটা যদি পানি দিয়ে ভরাই, তাহলে এই ঘরের মধ্যে পানি ধরবে হচ্ছে 1 গ্রাম, বুঝলে? কত করে পানি ধরবে? 1 গ্রাম। সে কথাটা এভাবে লিখছি, দেখো এই যে 1 গ্রাম পার সিসি, পানি ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি, মানে 1 ঘন সেন্টিমিটার, এটা ঘরের মধ্যে, মানে 1 ঘন মিটার পানির আয়তন, 1 ঘন মিটার আয়তনের পানির ভর হয় হলো 1 গ্রাম, বুঝলে? এবার এখানে আসো, শোনা, তাহলে এরকম ছোট্ট একটা পুচকে ঘর, 1 সেন্টিমিটার কিন্তু খুব বেশি না, কিন্তু ছোট। আমি ঘরটা কিন্তু আমার বড় হয়েছে, ঘরটা মোটামুটি এতটুকু নেবে, খুবই সামান্য ঘর হবে, কিন্তু 1 সেন্টিমিটার খুবই কম। তাহলে এইটা যদি আমি সোনা দিয়ে ভরাই, তাহলে ওই সোনার ভর হবে 19.3 গ্রাম। এই দেখো সিসি, প্রতি ঘন সেন্টিমিটার আয়তনে সোনার ভর হলো এই যেটা। বাতাসের খুবই কম, বুঝলে? বাতাসের
খুবই কম। আচ্ছা এগুলো দেখো, কিন্তু আমাদের অঙ্ক তো ঘন সেন্টিমিটার, তো অঙ্ক আমাদের হবে না নাকি? অঙ্ক করা লাগবে কিসে? ঘনমিটারে। তাহলে ঘন সেন্টিমিটার থেকে ঘনমিটারে যাবো কেমনে? 1000 দেখেন কয়টা সেন্টিমিটার আছে এখানে? 3টা। তাহলে 1/3টা মানে 10⁻6। ওকে, তাহলে কি দাঁড়ালো? 1 গুণন 10⁻6 ঘনমিটার। তাহলে সিসি থেকে তুমি যদি ঘনমিটারে যাবা চাও, কি করবে? 10⁻6 দিয়ে ভাগ দিবে। এখন উল্টা যদি করতে চাও, যে ঘনমিটার থেকে সিসিতে যাবে, এবার ঘন সেন্টিমিটারে যাবে, তাহলে 10⁻6 দিয়ে এবার গুণ করবে। 10⁻6 দিয়ে এবার গুণ করা লাগবে। ওকে ওকে, কিন্তু শোনো, আমাদের অঙ্ক না, এটা হবে না এগুলা দিয়ে। গ্রাম পার সিসি দিয়ে অঙ্ক হবে না, সব অঙ্ক করতে হবে কিসে? এসআই এককে করতে হবে। ঘনত্বের একক কি? ঘনত্বের এসআই একক হলো কেজি পার ঘনমিটার, নাকি? তোমরা একবার ভালো করে খেয়াল করো তো, এখান থেকে এটা কেমনে হয়েছে? এটা কত দিয়ে গুণ হয়েছে? সবগুলোর সাথে 1000 গুণ হয়েছে, দেখো, বুঝতে পারলে? ওকে, দেখো সবগুলোর সাথে 1000 দিয়ে গুণ হয়েছে। এখন প্রশ্ন হলো এটা কেমনে হলো? কেমনে 1000 দিয়ে গুণ করা হলো? কেমনে এরকম ফলাফলটা আসলো? একবার আমরা একটু এই সাইডে একটু দেখি। আচ্ছা, পানির ঘনত্ব মানে রো সমান সমান কি? 1 গ্রাম পার সিসি, কিন্তু ঘনত্বের একক তো গ্রাম পার, এটা এসআই একক তো না। এসআই একক কি? কেজি পার ঘনমিটার। তাহলে আসে কি এখানে? গ্রাম। তাহলে গ্রাম থেকে কেজিতে যাব, কি করা লাগবে? 1000 দিয়ে গুণ কেন হবে? আল্লাহ রে, গ্রাম থেকে আমি যাবো কেজিতে, 1000 দিয়ে ভাগ। এই তোমার কাছে আছে হলো 500 গ্রাম জিনিস, নাকি? তাহলে গ্রাম থেকে কেজি করবে, তাহলে কি করবে? 500 তুমি 1000 দিয়ে গুণ করে এটা কি হয়ে গেল? কেজি হয়ে গেল। তাহলে কত কেজি হলো? 5 একে 5, 7 ধারো 1 2 3 4 5, 2 3 4 5। তাহলে কোন পাগলে কি বলবে 500 গ্রাম মানে 50,000 কেজি? 500 গ্রাম তো এতটুকুন জিনিস, হাফ কেজি তো 500 গ্রাম। কেজি হলে বেশি হবে কেন? তুমি তো 500 গ্রামটাকে কেজি বানাচ্ছ, কেজিতে বলতেছো তুমি, কেজি হলে বেশি হবে কেন? তোমার কাছে ধান আছে, মনে করো 40 কেজি ধান আছে, তাহলে 40 কেজি ধানের গুলো মনত নিয়ে যাও, তাহলে কতখানি হবে? 1 মণ। 1 হয়ে যাবে না? কমে যাবে না? বড় এককে গেলে কি হয়? ভালো করে তাকাও। তাহলে গ্রাম আছে, কি করব? কেজি করব। কি করব? 1000 দিয়ে ভাগ দিলাম, 1000 দিয়ে ভাগ দিলাম। এখন পার সিসি আছে, আমার করা লাগবে পার ঘনমিটার করা লাগবে। সিসি থেকে ঘনমিটার কি লিখে দিলাম? এই যে 10/6 দিয়ে কি করা লাগবে? 10/6 দিয়ে এবার তাহলে এটা কি হয়ে গেল? তাহলে গ্রাম ছিল, সেটা হয়ে গেল কেজি, আর সিসি ছিল, সেটা হয়ে গেল ঘনমিটার। এবার এটা যদি কাটাকাটি করি, তাহলে অ্যান্সার আসবে 1000 কেজি পার ঘনমিটার। এটাতে ভাগ দাও, অ্যান্সার আসবে 1000। বুঝতে পারলে? 10/6 মানে 10 লক্ষ। ওকে, তাহলে এইভাবে দেখো এত কাহিনী বাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করে, ভালো হয়নি রে। আচ্ছা দেখো, এটাকে একটু ভালো করে লিখি। দেখো এদিকে তাকাও। তাহলে 1 গুণ 10/6 মানে কি? 1 এর জাত করা শূন্য, 3 4 5 ছড়া শূন্য, তাই না? নিচে কত আছে বলো? 1000। 1 0 2 0 3 0, 1 0 2 0 3 0, কে থাকলো পড়ে? কাটাকাটি করে 1000 থাকতেছে না? তার মানে সব ক্ষেত্রে আমাদের পড়ে থাকবে কি? 1000 পড়ে থাকবে। তার মানে এখানে এই গ্রাম পার সিসি দেওয়া আছে, ওর সাথে 1000 গুণ করলে কি হবে? ওটা কেজি পার ঘনমিটার, নাকি? হাসাহাসি করো না, কেজি পার ঘনমিটার। এবার দেখো একটু মৌস রাখা লাগবে। দেখো পানিটা কিন্তু খুব লাগে আমাদের। পানি ঘনত্ব কত? পানি ঘনত্বটা আমরা জানি 1000 কেজি পার ঘনমিটার। 1 ঘনমিটার পানির আয়তনের ভর হয় হলো 1000 কেজি। আর সোনার ঘনত্ব হলো 19,300। আর বাতাসের ঘনত্ব 1.27 বাতাসের ঘনত্ব। এটা মানে মনে হয় তুই বললি মনে হয়, এটা মানে কি? এটা মানে হলো এই ঘরটার আয়তন কত?
1 ঘনমিটার। এই পুরো ঘরটা যদি বাতাসে পূর্ণ করা হয় তাহলে এখানে থাকবে মাত্র 1 কেজি, মাত্র 1 কেজি, সামান্য 1 কেজি 270 গ্রাম। 1 কেজি 270 গ্রাম দিয়ে পুরা ঘরটা ভরা সম্ভব। বুঝে গেল? মুই মাপিছে, মোর দাদাই মাপিছে। তাহলে দেখো এই যে লোহার ঘনত্ব দেখো 7800, বুঝলে? লোহার ঘনত্ব 7800। লোহার চাইতে কিন্তু সোনার ঘনত্ব কিন্তু বেশি। বলে সোনার ঘনত্ব কত? 19300, 19300। তার মানে তোমরা এখান থেকে কি বুঝলে? কে ভারী বলো? লোহা বেশি ভারী না সোনা বেশি ভারী? জি না, লোহা হলো 7800 আর সোনা হলো 19300। তার মানে এর কত গুণ দেখো? এর প্রায় 7 দুগুণে 14, প্রায় 2.5 গুণ। এতটুকুন তুমি লোহা নেও, এতটুকুন লোহা নেও, ওই লোহার ভর যা হবে, ওই একই মাপে সোনা নিলে তার প্রায়, মনে করো আমি এত বড় একটা সোনার একটা বিস্কুট নিলাম, সরি আগে একটা লোহা নিলাম, লোহার একটা বিস্কুট নিলাম মনে করো, তাহলে এটার ভর মনে করো 10 কেজি, ঠিক আছে? সেম মাপের যদি আমি একটা সোনার বার নেই তাহলে এর ভর হবে প্রায় 2.5 গুণ, মানে প্রায় 25 কেজি হবে। একই মাপের সোনা যদি আমি নেই, সোনার বার নেই, লোহা যত বড় ঠিক একই রকম মাপের একটা সোনার বার নিলে তার ভর হবে 25 কেজি হবে। কারণ দেখাই যাচ্ছে, দেখো লোহার তুলনায় সোনা প্রায় 2.5 গুণ বেশি ভারী। এ বলে পানি হলো 1000, কেরোসিন কত? 800, তাই না? এখন বলো কোনটা বেশি ভারী? পানি বেশি ভারী, কেরোসিন পাতলা। কেরোসিন পাতলা। এখন বলে এই বরফ, এই পানি আর বরফের কত? 930। তাহলে কোনটা বেশি ভারী? পানি বেশি ভারী, বরফ কি পাতলা। এই জন্য দেখিস বরফ পানিতে ভাসে, খেয়াল করে দেখিস বরফ পানিতে কেন ভাসে? প্রশ্ন করে কিন্তু, বরফ পানিতে কেন ভাসে প্রশ্ন করে, তোমাদের ক্লাসেই করে। কারণ আমরা জানি পানির ঘনত্বের তুলনায় বরফের ঘনত্ব কম, বুঝছো? এই জন্য আরো কিবা ঘটনা ঘটে, ওই ঘটনা ঘটার কারণে বরফ পানিতে ভাসে, বুঝছো? ওকে, দেখো 1 কেজি পানিতে 0.25 কেজি, মানে এটাকে কি বলে? 1 পোয়া নাকি? 0.25 কেজি লবণ গোলার পর দ্রবণের আয়তন হলো 1200 সিসি, মানে ঘন সেন্টিমিটার। তার মানে ঘনমিটার করা লাগবে, বোঝা যাচ্ছে? তাহলে ওই লবণ গোলা পানির ঘনত্ব কত হবে? মানে আমাকে রো চাইছে, রো সমান সমান আমরা জানি m/v। তার মানে m আর v আমাকে আগে রেডি করতে হবে নাকি? আগে রেডি করি, আগেই সূত্র ফেললে আমার ঠিক হয়নি, আগে m রেডি করি। আচ্ছা দেখো তো পানির ভর কত? 1 কেজি, ওর মধ্যে আবার দিচ্ছে 0.25 কেজি, তাহলে টোটাল কত হলো? দুটো মিলে যোগ করলাম, তাই না? তাহলে টোটাল ভর হলো 1 যোগ 0.25, এত কেজি নাকি? তার মানে 1.25 কেজি। এইটা হলো আমার পানির ভর। এবার আয়তন, সম্পূর্ণ দ্রবণের আয়তন, ভি সমান সমান 1200 সিসি বা ঘন সেন্টিমিটার। তো সিসি লেখার চেয়ে ঘন সেন্টিমিটার লেখাই ভালো, কেন জানি সিসি লেখে সব জায়গায়। আচ্ছা তাহলে ঘন সেন্টিমিটার থেকে ঘনমিটার যাবো, কতটা ভাগ দিব? আল্লাহ খোদায় হেদায়েত দেখ, 1000 কে দিবা? 1000 কিসের? আজগবি এক কথা। ঘন সেন্টিমিটার মানে 3টা সেন্টিমিটার, 3টা 100, আর 3টা 100 আমরা সংক্ষেপে কি বলি? 3টা 100 সংক্ষেপে কি বলি আমরা? 10^6। তখন আর সিসি থাকলো না, এটা কি হয়ে গেল? ঘন মিটার। তাহলে এটা যদি ভাগ করি ক্যালকুলেটর দিয়ে, 1200 ভাগ 10^6, তাহলে আসলো 1.2 গুণন tan ইনভার্স 3, এত ঘন মিটার। আর রো সমান সমান ওয়াট। ওকে, তাহলে এবার দেখো আমরা জানি রো সমান সমান m/v। ওকে, m হলো m কত? কি সমস্যা? ঠিক আছে, নেই দুটাই তুলিস। রো সমান m/v, তাহলে m হলো আমাদের 1.25 আর v হলো 1.2 গুণন tan ইনভার্স 3। এত ঘনত্বের একক হচ্ছে কেজি
পার ঘনমিটার। ও 1041.66, 1041.66 এত কেজি পার ঘনমিটার। তাহলে এইটাই হলো ওই দ্রবণের নতুন ঘনত্ব। জর্ডানের ডেড সি বা মৃত সাগরের, ডেড সির বাংলা হচ্ছে মৃত সাগর। আসলে কিন্তু এটা সাগর নয়, এটা জলাবদ্ধতা, এক লেকের মতো, ওটা মানুষ সাগর বলে। মৃত সাগরের পানির ঘনত্ব 1.24 কেজি পার লিটার, মানে 1 লিটারের পানি ভর হলো 1.24 কেজি। কিন্তু বাস্তবে কি হয়, 1 লিটার পানির ভর হয় 1 কেজি হয়, 1 লিটার পানির ভর 1 কেজি হয়। কিন্তু জর্ডানের ওখানকার পানির 1 লিটারের পানির ভর হলো 1 কেজির চাইতে একটু বেশি। তার মানে কি বুঝলে তোমরা, ওখানকার ঘনত্ব বেশি। সাধারণ পানি ঘনত্ব যা, তার চাইতে সাধারণ পানি ঘনত্ব কত, 1000। আর ওই জর্ডানের ওই সাগরের পানি ঘনত্ব হলো 1240, 240 কেজি বেশি কিন্তু, বুঝতে পারলে? ওকে, তাহলে এটা ঘনত্ব দেওয়া আছে। তাহলে ওই সাগরে 1 কেজি পানির আয়তন কত হবে, তাই না? তাহলে আমাদের সূত্র হচ্ছে রো সমান m/v। তাহলে বের করা লাগবে ভি, কোনাকুনি একান্তর ট্রান্সফার করো। তাহলে এখানে ভি গেল, উপরে গেল m, নিচে আসলো রো। তার মানে এখন আমাকে m জানা লাগবে, রো জানতে হবে। আচ্ছা, m তো বলেই দেওয়া আছে, m কত, একটু সাইড নোট করি। m হলো 1 কেজি পানি। তাহলে এই যে m বসে দিলাম 1 কেজি। তাহলে ঝামেলা বাঁধলো কে, রো, ঘনত্ব। ই আমাদের ঝামেলা শুরু করে দিয়েছে, কারণ আমাদের ঘনত্বের একক হলো কেজি পার ঘনমিটার, নাকি দেওয়া আছে কি কেজি পার লিটার, ওটা বসালে হবে, ওটা বসালে হবে না। তাহলে আমরা একটু ঠিক করি। রো সমান কি দেওয়া আছে, 1.24 কেজি পার লিটার। তো কেজি দিয়ে তো আমাদের কোনো ঝামেলা নেই, তাই না? কেজিতে কেজি থাকবে। তাহলে লিটারও কি করা লাগবে, ঘন মিটারে আসতে হবে। এখন 1 লিটার মানে কত, 1 লিটার মানে হলো 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। এটা আমরা জানি যে 1 লিটার মানে হলো 1000 ঘন সেন্টিমিটার। এটা একটা জানা মান, বুঝে গেল? কোথেকে আসলো আবার জিজ্ঞেস করে না, বুঝছো? 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। যেরকম ওই যে আছে না 100 সেন্টিমিটার মানে 1 মিটার। ওকে, তাহলে আচ্ছা, তাহলে এই যে এটাকে এখন আমরা 1 লিটার, তাই না? লিটার থেকে আমরা যাবো এবারে ঘনমিটারে। কিন্তু ঘন সেন্টিমিটার গেলে তো হবে না, কি করতে হবে? তাহলে 1000 ঘনমিটার দেওয়ার জন্য 3টা 100 নাকি, 100 গুণন 100 গুণন 100, তাহলে এটা কি হয়ে গেল, ঘন মিটার হয়ে গেল। তাহলে 1 0 2 0 3 0, 1 0 2 0 3 0, তাহলে থাকলো কত, তাহলে থাকলো কত নিচে দেখো তো, 100 গুণন 10। এটা করলে কি হবে, 10 পাওয়ার কত, 1 2 10 পাওয়ার 3। তার মানে এই যে 10 পাওয়ার 3 দিয়ে আমাকে এটা কি করতে হবে, গুণ করতে হবে, বুঝতে পারলে? 10 পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে। 1.24 গুণন, আচ্ছা এত কাহিনী না করে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটাকে সুন্দর করে একটু লিখি এভাবে যে আমরা জানি 1 লিটার সমান সমান tan ইনভার্স 3 কি, 1 লিটার সমান সমান tan ইনভার্স 3 হলো না, নিচে 10 পাওয়ার 3 ভাগ হয়েছিল না, উপরে তুললাম tan ইনভার্স 3। তাহলে 1 লিটার সমান tan ইনভার্স 3। ওকে, তাহলে tan ইনভার্স 3 দিয়ে এটা কি করা লাগবে, এখন আমার ভাগ করা লাগবে নাকি? tan ইনভার্স 3 দিয়ে কি করবে, এটা এই যে কেজি পার কি হয়ে গেল, তখন এটা আর কোনো ঝামেলা আছে? আমরা জানি রো সমান m/v, m হলো 1 কেজি, রো হলো এই যে রো হলো 1240। তাহলে এটা একটু ভাগ করি, 1 ভাগ 1240, তাহলে অ্যান্সার আসলো 8.06 গুণন tan ইনভার্স 4, এত ঘন মিটার। এটা আমাদের অ্যান্সার। মনে হয় না এভাবে অ্যান্সার দেওয়া আছে, ঘন মিটার অ্যান্সারটা হয়তো দেওয়া নাই, ঘন সেন্টিমিটারে দেওয়া থাকলেও থাকতে পারে। ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার করব কেমনে, এর সাথে গুণ দিব, এবার 10 পাওয়ার 6 গুণ দিব,
1 কেজি পানির আয়তন এতখানি হবে, বুঝছো? দেখো, নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে হবে, তাই না? নিউক্লিয়াস তো খুব বড় না, ওই যে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল না, বোর মডেল অনুযায়ী না, রাদারফোর্ডের মডেল অনুযায়ী যে সম্পূর্ণ পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অতি নগণ্য, অতি ক্ষুদ্র, তাই না? অতি ক্ষুদ্র। সেই নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে হবে, এবং 1 চা চামচ নিউক্লিয়াস, তাহলে 1 চামচের মধ্যে নিউক্লিয়াস কতগুলা ধরবে? পরমাণু তো ধরবে কোটি কোটি, তাই না? বিলিয়ন বিলিয়ন পরমাণু ধরবে, সেখানে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস তো আরো ছোট। 1 চামচের মধ্যে নিউক্লিয়াস তো মানে কি করবো, গোটা দুনিয়া, গোটা পৃথিবীর যত নিউক্লিয়াস আছে সব নিউক্লিয়াস যদি একটা করা হয়, তাহলেও মনে হয় না 1 চামচ, ওই 1 চামচ হবে হয়তো। পুরা পৃথিবীর সমস্ত মানুষের যত নিউক্লিয়াস আছে যদি একটা চামচে ভরা হয়, সব 1 চামচের মধ্যে ভরে যাবে, কারণ নিউক্লিয়াস তো খুব বড় না, নিউক্লিয়াস তো খুবই ক্ষুদ্র, পরমাণু তো খুবই ক্ষুদ্র। ওকে, তো এই নিউক্লিয়াসের ঘনত্ব আর 1 চা চামচ নিউক্লিয়াসের ভর বের করতে গেলে আমাদের এই 3টা জিনিস আমাদের জানা লাগবে। এই 3টা জিনিস ছাড়া আমরা কখনোই বের করতে পারবো না। প্রশ্ন বলে দেওয়া উচিত ছিল এই 3টা, বলে দেওয়া লাগবে কি জন্য? আমরা তো জানি 1 নিউটনের ভর, নাকি? 1 নিউটনের ভর, এটা না ক্যালকুলেটরে দেওয়া আছে না, mn শুরুতে দেওয়া আছে একবারে 1 নিউটনের ভর। অথবা তুমি চাইলে এখানে একটা প্রোটনের ভরও তুমি চাইলে নিতে পারতে, কোনো সমস্যা নাই। প্রোটন নিলেও হবে, নিউটন নিলেও হবে। কেন হবে? কারণ নিউক্লিয়াসটা তৈরি হয়েছে প্রোটন আর নিউটন দিয়ে। তাহলে প্রোটনের বের করা যে কথা, নিউটনের বের করা একই কথা। দুটার মধ্যে যে কোনো একটা বের করলে তোমরা ভাবে একটা কেন বের করছেন আপনি? নিউক্লিয়াসের মধ্যে তো দুটাই জিনিস, প্রোটন আছে, নিউটন দুটাই আছে, তো দুটা মিলে বার করবেন না? এই দুটা মিলে বার করা লাগবে। পালার ভাত কোনটা ফুটলো না, সব ভাত টিপে টিপে দেখে তারপর, তাহলে ভাতের কি অবস্থা হবে, তাই না? একটা ভাত দেখলেই তো বোঝা যায় পালার সব ভাতের কি অবস্থা, তাই না? তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, তাহলে প্রোটনের ঘনত্ব, তুমি যদি প্রোটনের ঘনত্ব বের করো ওটাই হবে নিউক্লিয়াসের ঘনত্ব, তুমি যদি নিউটনের ঘনত্ব বের করো ওটাই হবে নিউক্লিয়াসের ঘনত্ব। তো আমরা কোনটা বের করব? আমরা মনস্থির করেছি আমরা নিউটনের ঘনত্ব বের করবো, আর নিউটনের ঘনত্ব বের করা মানে নিউক্লিয়াসের ঘনত্ব বের করা, বুঝলে? ওকে, এবার দেখো নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াস তো খুবই ছোট, তাই না? খুবই ছোট, সেই নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো এইটা, বুঝছো? ওকে, আমাদের নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো এইটা, দেখো আর সমান সমান 1.25 এত ফেমটোমিটার। পদার্থবিজ্ঞানের শুরুতেই দেওয়া আছে ফেমটো, এটো, তাই না? মাইক্রো, ন্যানো, গিগা, মেগা, এগুলো সব দেওয়া আছে ফিজিক্সের শুরুতেই। এটা হলো ফেমটোমিটার। ফেমটো মানে হলো 10 ইনভার্স 15, 10 ইনভার্স 15, বুঝছো? ওকে, তাহলে বুঝা পাইছি এটা। আর নিউক্লিয়াসের কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। আর 1 চা চামচ, এই 1 চা চামচ মানে 1 সিসি, 1 ঘন সেন্টিমিটারকে বলা হয় 1 চামচ, বুঝছো? ওকে, তার মানে আমার আয়তনও বলে দেওয়া আছে 1 সিসি, নাকি? তাহলে আমরা এবার শুরু করে দেই ঘনত্ব বের করা। তাহলে দেখো নিউক্লিয়াসের ঘনত্ব বের করবো, আমি বোকার মতো ঘনত্ব বের করার জন্য সূত্রে ফেলালাম রো সমান সমান m বাই ভি। ভর কত দেওয়া আছে নিউক্লিয়াসের? 1 নিউটনের ভর কত? 1.67 গুণন 10 ইনভার্স 27। আয়তন, নিউক্লিয়াসের আয়তন, আয়তন কোথায়? এই যে তাকে দেখো, এই যে দেখো একটা সুন্দর নিউক্লিয়াস দেখা যাচ্ছে, দেখা পাচ্ছ? এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ এটা হলো আর, এই আর এর মান হলো 1.25, নাকি? এটা ব্যাসার্ধ কি 1.25? তাহলে এই যে এই নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের এখন আমার কি করা লাগবে? আয়তন বের করা লাগবে না? নিউক্লিয়াস দেখতে কিসের মতো বলো তো? জি না, নিউক্লিয়াস দেখতে ফুটবলের মতো। তাহলে গোলক, তাহলে এই নিউক্লিয়াসের আয়তন হবে, গোলকের আয়তনের সূত্র আমি লিখে দিয়েছিলাম, এটা কিন্তু খুব কাজে লাগে, 4/3 পাই আর কিউব, নাকি? আগে তুমি নিউক্লিয়াসের আয়তন বের করো, তারপরে রো সমান m বাই ভি সূত্র ফেলাও, নাকি? আচ্ছা, তাহলে ফেলাই 4/3 পাই। এখন বলো তো আর এর মান কত? 1.2 ফেমটোমিটার। অঙ্ক ফেমটোমিটারে হয়, মিটারে আনতে হবে না? তাহলে এই যে একটু সাইড নোট করি, আর সমান সমান কত? 1.25 এত কি ফেমটোমিটার। তাহলে ফেমটোমিটার থেকে কি করা লাগবে? 10 ইনভার্স 15 দিয়ে গুণ দেওয়া লাগবে। ফেমটো মানে 10 ইনভার্স 15 এত, এটা কি হয়ে গেল তখন? মিটার। তাহলে এই যে আর এর মান হলো এটা, আচ্ছা, এর উপরে কিউব, নাকি? তাহলে এটা আমরা এবার ক্যালকুলেশন করব, করলেই এটা হবে আমাদের নিউক্লিয়াসের আয়তন। তাহলে অ্যান্সার আসলো 8.18,
8.18 পয়েন্টের পর আরেকটু কয়েক ঘরে নেই 1812 গুণন tan ইনভার্স -45 এত ঘন মিটার। এই যে দেখো এবার ভি পাইছি, কিন্তু এবার আমরা চাই এইবার সূত্র ফেলাতে পারি। বুঝতে অসুবিধা হচ্ছে? এখন তো প্রশ্ন করবেন না, আজারে এক সময় যায় প্রশ্ন করবেন। এখন বোঝা না পারলে প্রশ্ন করো, কোথায় বোঝা পাওনি? সমান m বাই ভি, এই যে m এত, ভি হলো এই যে ভি বের করলাম, এই যে 8.1812 গুণন, হ্যাঁ হ্যাঁ সাইন্টিফিক মোডে করবা লাগবে। 2.04 2.041 গুণন 10^17 এত কেজি পার। বাপরে, নিউক্লিয়াসের ঘনত্ব তো মাথা নষ্ট করা ঘনত্ব, বিশাল ঘনত্ব। এবার দেখো এক চামচ নিউক্লিয়াসের ভর বের করতে হবে, মানে আমি একটু ভর বের, সূত্র হচ্ছে রো সমান সমান m বাই ভি। ভর মানে তাহলে m সমান কি দাঁড়ালো? রো গুণন ভি, এই তো নাকি? রো গুণন ভি, তার মানে নিউক্লিয়াসের ঘনত্ব কেবলই বের করলাম, তাই না? জানি তো মান। তাহলে আমাদের ঝামেলা কাকে নিয়ে এবার? ভি কে নিয়ে। তাহলে এক চামচ নিউক্লিয়াসের আয়তনটা আমাকে এখন বের করতে হবে। ওকে, তাহলে দেখো রো সমান সমান আমরা কত জানি পেলাম? 2 পয়েন্ট মিলা বলতো 2.04 গুণন 10^17 এত কেজি পার ঘনমিটার। এবার আমার লাগবে হচ্ছে আয়তন, তাই না? আয়তন কত দেওয়া আছে? এক চামচ, আমরা জানি এক চামচ মানে 1 সিসি, এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া নাই, এটা জানা মান, বুঝছো? এক চামচ মানে 1 সিসি কে এক চামচ ধরা হয়। তাহলে ভি সমান সমান হলো 1 সিসি, কিন্তু সিসি তে তো হবে না। হ্যাঁ, তো ঘন সেন্টিমিটার কি করা লাগবে? ঘন মিটার করতে হবে। কত দেব? তাই না? 10^6 যে ভাগ দেওয়া লাগবে নিচে, সেটা উপরে উঠে কি হয়ে যাবে? মাইনাস হয়ে গেল। এত কি সিসি হয়ে গেল ঘন মিটার। আর তো সমস্যা নাই আমাদের, আর তো সমস্যা নাই। আমরা জানি রো সমান m বাই ভি বা m সমান রো ভি। তাহলে এখানে রো এর মান আমরা আগে থেকে জানি 2.04 গুণন 10^17 গুণন ভি হলো 1 গুণন tan ইনভার্স 6 2.04 গুণন 10^17 থেকে 6 বাদ দিলে 11 এত কেজি। এক চামচ তো খুব বেশি বড় না, তাই না? এক চামচ তো খুবই সামান্য। তাহলে এই এক চামচ নিউক্লিয়াসের ভর কত দেখিছো? 2 গুণন 10^11। এই ভরটা কত জানো? বিশাল বিশাল ভর। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে এক জায়গায় ঠিকই করলে যা হবে, সমস্ত মানুষের ভর যা হবে, এক চামচ নিউক্লিয়াসের ভরই কিন্তু সেটা হবে। বুঝতে পারছো? এটা কেমনে সম্ভব বলো তো? কারণ নিউক্লিয়াসের ঘনত্ব যে বিশাল, তাই না? নিউক্লিয়াসের ঘনত্ব বিশাল, এই জন্য এক চামচ নিউক্লিয়াসের ভরও কিন্তু বিশাল হবে। আসলে এক চামচ নিউক্লিয়াস মানে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের শরীর ধরে কাটে সব পরমাণুগুলো বার করে, প্রথমে মানুষের শরীরের ভিতর থেকে পরমাণুগুলো বার করলাম নাকি, বার করে প্রত্যেকটা পরমাণুর ভিতর থেকে আবার কি পাওয়া যাবে বলো? তাহলে এই শোনো, প্রত্যেকটা মানুষের পরমাণুগুলা খুলে খুলে বের করে পরমাণুর ভিতর থেকে আবার কি বের করা লাগবে? নিউক্লিয়াস বের করে সব নিউক্লিয়াস যদি ঠিকই করা হয় তাহলেও একটা চামচ ভরবে না। বুঝতে পারছো? নিউক্লিয়াস খুবই ছোট। তাহলে এই এক চামচ নিউক্লিয়াসের ভর হবে পৃথিবীর সমস্ত মানুষের সমান। এই যে এইটা ক্লিয়ার? আচ্ছা, তারপর এবার দেখো দৈনন্দিন জীবনে আমাদের ঘনত্বের কিছু ব্যবহার আছে। ঘনত্ব দিয়ে আমরা আসলে কি করি, তাই না? ঘনত্ব দিয়ে আসলে আমরা কি করি? আর এর ভিতরে কি আছে? পানি আছে। পানি আছে। কি হয়? নিচের পানি ধীরে ধীরে উপরে ওঠে, কারণ নিচের পানিটা তাপ বেশি পায়,
আর তাপ পাইলে পরে যে কোনো তরল পদার্থ পাতলা হয়, বুঝতে পারছো? তরল পদার্থ কি হয়? পাতলা হয়ে যায়, পাতলা হয় উপরে উঠে যায়। কিন্তু উপরের পানি কি ছিল? ঘন ছিল। ঘন জিনিস কি হয়? ভারী হয়। ঘন জিনিস ভারী, ভারী জিনিস কি হবে? পাতলা জিনিস ভাসে উঠবে না পানি থেকে। তাহলে নিচের পানিটা পাতলা, এই জন্য পানিটা উপরে ওঠে। আর উপরের পানিটা ঘন, নিচে যায়। আবার নিচে যাওয়ার পর ই আবার পাতলা হয়, আর উপরেটা আবার একটু হালকা ঠান্ডা হয়, আবার ঘন হয়। তখন আবার কি হয়? আবার উপরে ওঠে। ঠিক আছে, এটা অনবরত চলতে থাকে। জাল দেওয়ার সময় দেখো পানি কিন্তু উপরে ওঠে, নিচকে পানি উপরে ওঠে, উপরে পানি আবার নিচে যায়। এই একটা গেল ঘনত্বের ব্যবহার। হ্যাঁ, বুঝছো? তাহলে এই ঘনত্বের কারণেই কিন্তু পানি ফোটে, বুঝছো? পানি এরকম ফোটে, বুঝতে পারলে? এই গেল। এবং আরেকটা কি হয়, ফানুস দেখছো, ফানুস, ফানুস উড়ায় না এভাবে, নিচে কি ধরে দেয়? নিচে আগুন ধরে দেয়, আগুন ধরে দেয়। আগুন ধরে দেওয়ার ফলে কি হয়? ওর ভিতরে বাতাসটা তাপ পায়, পায় ওই বাতাসটা কি হয়? হালকা হয়। ওই বাতাসটা কি হয়? হালকা হয়। হালকা হওয়ার কারণে উপরে উপরে ঠেলে তোলে, কারণ ওই ওই জায়গার বাতাসটা ঘন, তাই না? আর ওই ফানুসের ভিতরে বাতাসটা পাতলা। তাহলে পাতলা জিনিস সবসময় কি হয়? উপরে ভাসে উঠতে চায়। এই কারণে কিন্তু ফানুস উপরে ওড়ে। একটা ঘটনা গেল। আরেকটা ঘটনা হলো ডিম। ডিম যখন নষ্ট হয় তার ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে, বুঝলে? ডিম পচে গেলে ডিমের ঘনত্ব কি হয়? ধীরে ধীরে কমে। ভালো ডিম পানিতে দিলে কিন্তু ঘন ঘন বেশি ভারী, পানিতে কি হবে? ডুবে যাবে। আর কোন ডিম যদি দেখো ভাসে উঠতেছে, কি বুঝলে? তার মানে ওই ডিমটা পচা, পচে গেছে। বল, ভালো করে তাকাও। এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু, তাই না? এতক্ষণ থেকে যা করলাম ওগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু ওগুলো সৃজনশীলের জন্য না। ওখান থেকে কি আসবে? ক খ আসবে, এমসিকিউ আসবে। সৃজনশীলও মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু ওখান থেকে কম আসে, এখান থেকে সবচাইতে বেশি আসে। দেখো, তরলের অভ্যন্তর মানে তরলের ভিতরে কোনো বিন্দুতে, কোনো একটা বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব। তরল কি যে কোনো জিনিস চাপ দেয় না? ঘরের মধ্যে আছে, মানুষ চলতেছে, চাপ পাবে নিচেরটা। ঘরের মধ্যে পুরো ঘরটা সরিষা দিয়ে ভরা আছে, ওর নিচে কেউ থাকলে তার সরিষা গুলো কি দিবে? চাপ দিবে না। তাহলে তরলের নিচে গেলে তরল চাপ দিবে না। তাহলে এখন যত নিচে যাবো তত কি হবে? চাপটা বেশি হবে, নাকি? ওকে, তো ওই চাপটাই আমরা একটু নির্ণয় করবো। ঠিক আছে, মনে করি তরলের উপরের পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় চাপ নির্ণয় করতে হবে। তরলের পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, মানে এই দেখো এখান থেকে এইচ আমি ধরে নিচ্ছি, এখানে এই জায়গায় চাপ নির্ণয় করতে হবে, তাই না? এখন এইচ এর মান 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি ধরলাম এই জায়গায়। তো এই জায়গায় যদি আমি বের করতে পারি তাহলে এই জায়গায় পাবো না? সব জায়গায় পাবো না। প্রত্যেকটা বিন্দুর জন্য তো ঘটনা একই থাকবে, তাই না? আমরা ধরে নিলাম এইচ এখানে, তাহলে এই জায়গায় আমরা এখন চাপ নির্ণয় করবো। এখন ওই এইচ উচ্চতার একটা সিলিন্ডার কল্পনা করলাম, বুঝছো? এইচ উচ্চতা, যে উচ্চতায় আমরা চাপ নির্ণয় করবো, এখানে একটা সিলিন্ডার কল্পনা করলাম। সিলিন্ডার মানে হলো গোল একটা পাইপ, গ্যাসের সিলিন্ডার দেখো নি, ওরকম গোল একটা পাইপ। এবং ওই সিলিন্ডারের উচ্চতাও হলো ওই একই, এবং ওই সিলিন্ডারের তলার ক্ষেত্রফল হলো এ। এই হলো ঘটনা, নাকি? তাহলে আমরা ওই জায়গায় এখন আমরা বের করবো হলো চাপ বের করবো। আচ্ছা, চাপ বের করার সূত্র হলো পি সমান সমান এফ বাই এ, নাকি? চাপ পি সমান এফ বাই এ। তাহলে দেখো এফক ভাঙলে আমরা কি পাই? এমজি। তারপরে এ হলো এ। ঝামেলা কে বাঁধাইছে জানো? কেউ নয়, শুধু একজনও ঝামেলা বাঁধাইছে, এটা হলো ভর। এটা কার ভর বলো তো? এই যে জায়গায় আমরা সিলিন্ডার, এখানে কিন্তু কোনো সিলিন্ডার নাই, বুঝছো? আমরা সিলিন্ডার কল্পনা করেছি এবং সিলিন্ডার নাই। সেই পানি, সিলিন্ডার কে জানো? ওই পানিটাই হলো সিলিন্ডার আকৃতি ধারণ করেছে, বুঝছো? এমন একটা পানি নিয়ে কাজ করতেছি যে পানিটা হলো সিলিন্ডার আকৃতি। সিলিন্ডার আকৃতি ওই জায়গার পানিটা নিয়ে আমি কাজ করতেছি, বুঝতে পারলে? তাহলে আমাকে এখন কি করা লাগবে? ওই জায়গার পানিটার ভর বের করতে হবে, তাই না? এখন ভর বের করার সূত্র কি? রো সমান সমান আমরা কি জানি? এম বাই ভি। তার মানে এখান থেকে এম সমান সমান রো ভি। ঝামেলা এবার বাঁধাইছে কি জানো? এইবার ঝামেলা বাঁধালো ভি বাঁধালো। তাহলে তুমি এবার কাজ করো, ভিটা আগে বের করে আনো। তার আমরা জানি সিলিন্ডারের আয়তন ভি সমান সমান এ এইচ, তাই না? সিলিন্ডারের আয়তন কি? উচ্চতা আর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল গুণ করলে মনে আছে পাই আর স্কয়ার এই সিলিন্ডারের আয়তন, মনে আছে? এ হলো তলার ক্ষেত্রফল না? তলাটা দেখতে কার মতো? বৃত্ত না? পাই আর স্কয়ার এইচ। আর পাই আর স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি? তলার ক্ষেত্রফলটাই তো এ। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আগে আমরা ভি বের করলাম, নাকি? ভি সমান সমান আমরা কি জানি? সিলিন্ডারের আয়তন এ এইচ। আবার আমরা জানি রো সমান এম বাই ভি। তাহলে এখানে
এম সমান তাহলে রো ভি, তাহলে এখানে মান বসে দেই। রো ভি এর মান কত? ভি এর মান বলি এইচ, ভি এর মান এইচ, এর মান এইচ। ওকে, সরি সরি মা, সরি, দুঃখ পেয়েছিস, কষ্ট পেয়েছিস নয়, সরি সরি। দেখো আমরা জানি চাপ পি সমান সমান এফ বাই এ, এফক ভাঙলাম, এই যে এইবার মান বসাবো এম এর মান, এই যে এম এর মান, এম এর মান কি? রো এ এইচ, সাথে কে আছে? জি। নিচে আর কে পড়ে আছে? এ। কে কাটবে? এ আর এ কাটবে। তাহলে এটাকে কি সাজে লিখি, সুন্দর করে লিখি, বলার জন্য তখন সুবিধা হয়। তাহলে কে কে থাকলো পরে? এইচ রো জি। এইটা হলো সোনার অক্ষর দিয়ে বাঁধে নাও, তরলের অভ্যন্তরে, যে কোনো তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ হলো চাপ পি সমান এইচ রো জি, তিনটা জিনিসের উপর নির্ভর করে। দেখো তার মানে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ হলো তিনটা জিনিসের উপর নির্ভর করে। এই তিনটা ছাড়া কারোর উপর ও কারো ধার ধারে না চাপ। কার ধার ধারে বলো তো? তরলের উচ্চতার উপর, তরলের ঘনত্বের উপর, এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণের উপর, তিনটা জিনিসের উপর নির্ভর করে, বুঝছো? এখন বলো তো পি এর সাথে এইচ এর সম্পর্ক কি? সমানুপাতিক। সমান আবার কি জিনিস? তাহলে পি এর সাথে এইচ এর সম্পর্ক কি মিলা? মানে কি? এইচ যত বাড়বে চাপও তত বাড়বে, ঘনত্ব যত বাড়বে, ঘনত্ব যত বাড়বে কি হবে শম্পা? চাপও তত বাড়বে। অভিকর্ষ ত্বরণ যত বাড়বে, কিন্তু অভিকর্ষ ত্বরণ তো বাড়ে না। তার মানে চাপ তাহলে কার উপর নির্ভর করে? উচ্চতা আর ঘনত্ব। কথাটা এখন এক সময় ঘনত্ব বলবে না, কি বলবে? তরলের প্রকৃতির উপর। তরলের প্রকৃতি, ঘনত্বকে বলা হয় তরলের প্রকৃতি, মানে তরলটা কি ধরনের। থই না মানছে এক সোলের নাম তিনটা, থই তো মানছে, তেরো থইলে কি সমস্যা? মানছে থই না, দাপ্তার সোলের নাম থই তো, তিনটা চারটা নাম, এদু গেদু হেদু, যাই স্কুলে যায় এক নাম, গ্রামে যায় শুনবার এক নাম। কোন নির্দিষ্ট তরল এবং নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে রো এবং জি ধ্রুবক। একটা নির্দিষ্ট তরল নিলাম আমি, তার জন্য কি রো ধ্রুবক না? পানির ঘনত্ব তো সবসময় 1000ই থাকবে, তাই না? কেরোসিন নিলাম, কেরোসিনের ঘনত্ব সবসময় তো 800ই থাকবে, তাই না? তাহলে রো তো কম বেশি হবে না। তো নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট জায়গার জন্য তো জিও তো ধ্রুবক নয়, জি তো 9.8 হয়ে থাকবে। তাহলে কে পরিবর্তন হবে? এইচ পরিবর্তন হবে। রো ধ্রুবক, জি ধ্রুবক, তাহলে পরিবর্তনশীল হচ্ছে এইচ। উচ্চতা কম বেশি হতে পারে না? তরল কম বেশি নিলাম নাকি? বা তরলে বিভিন্ন জায়গায় গেলাম, উপর থেকে নিচে গেলাম, পুকুরের মাঝখানে, পুকুরের তলায় গেলাম, তাহলে উপরে চাপ একরকম হবে, পুকুরের তলায় আরেক রকম চাপ হবে। তাহলে সেটা নির্ভর করে এইচ এর উপর। তাহলে একটা নির্দিষ্ট তরল স্থানে ওই তরলের চাপ উচ্চতার সমানুপাতিক। সমানুপাতিক কথাটার অর্থ কি মিলা? বল, এবার তো নাম নিলাম, খুশি হয় বল? সমান। উচ্চতা সমানুপাতিক মানে সমান হয়। আজগবি। উচ্চতা বাড়লে চাপও বাড়বে, উচ্চতা যত বাড়বে চাপও তত বাড়বে, উচ্চতা কমলে চাপও তত কমবে। সমান। উচ্চতা বাড়লে চাপ বাড়বে। দেখো সমুদ্র পৃষ্ঠ হতে প্রতি 10 মিটার নিচে 1 অ্যাটমসফিয়ার মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ, এটা বাংলায় বলা হয় 1 বায়ুমণ্ডলীয় চাপ। বাতাস কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা চাপ দেয়, ওই বাতাসে যে চাপটা দেয়, যেটাই দেয় কিছু একটা দেয়, ওটাকে আমরা ধরেছি 1 ATM। আর 1 ATM মানে হলো, এটা তো প্যাসকেলে নিয়ে যায়, তাহলে মানে কত হবে? 1.01325 এত প্যাসকেল। বা এটাকে আমরা সায়েন্টিফিক মোডে ভাবে লিখি 1.013 গুণন 10 পাওয়ার 5 প্যাসকেল। এটা ক্যালকুলেটরে দেয়, এটা ক্যালকুলেটর চাপ দিয়ে পাবে তোমরা। দেখো সমুদ্র পৃষ্ঠ হতে প্রতি 10 মিটার নিচে 1 ATM চাপ বৃদ্ধি পায়। 10 মিটার গেলে 1 মিটার 1 ATM নাকি? তার 20 মিটার গেলে 2 ATM,
প্রতি 10-এ 1। 30 মিটার গেলে 3 ATM চাপ হবে, তাই না? 1000 মিটার গেলে তাহলে কি করা লাগতেছে আমাদের? যত মিটার যাচ্ছে ওটা কততে ভাগ দেওয়া লাগতেছে? অনলি 10 দিয়ে ভাগ দিলেই তো হচ্ছে নাকি? আর কিছু করা লাগতেছে? মনে করো 30 মিটার নিচে গেছি, তাহলে 30 10 দিয়ে ভাগ, তাহলে 3 ATM চাপ হবে নাকি? 100 মিটার গেছি, তাহলে কত হবে? 1000 তো 100 হবে। 1000 মিটার নিচে গেলে তো 100 ATM চাপ হবে, তাই না? তাহলে 100 মিটার গেলে চাপ হবে হলো 10 ATM চাপ হবে, বুঝলে? এটা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, এটা মানটা দিবে, কিন্তু হয় এভাবে দিতে পারে অথবা এভাবে দিতে পারে, বুঝছো? 1 ATM এটা 40 হতে আছে মনে হয়, কনস্ট্যান্টে চাপ দিয়ে 40 তোলো, দেখবে যে 1 ATM এর মানটা বলে দিবে কিন্তু, বুঝলে? ওকে, দেখো তিমি মাছ সমুদ্র পৃষ্ঠের 2100 মিটার গভীরতায় যেতে পারে, সে কত চাপ সহ্য করতে পারবে? তার মানে আমাকে চাপ বের করতে হবে। দেখো চাপের সূত্র কি? P সমান H rho G, তাই না? সে কত চাপ সহ্য করতে পারবে, তাহলে আমাকে পিটা বের করতে হবে নাকি? আচ্ছা, মনে করো P সমান সমান সূত্র হলো H rho G। তাহলে একটু সাইড নোট করি কি কি মান দেওয়া আছে। H কত দেওয়া আছে? H হলো 2100 মিটার। আর পানির ঘনত্ব আমরা জানি কত? 1000 কেজি পার ঘনমিটার নাকি? ওকে। অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে মান বলে দিলাম, এই হলো 2100, রো হলো 1000, গুণন জি হলো 9.8। তাহলে অ্যান্সার আসলো 2058 00 1 2 3 4টা শূন্য এত প্যাসকেল। তার মানে তিমি মাছ এত প্যাসকেল চাপ সহ্য করতে পারবে, বুঝতে পারলে? কিন্তু দুঃখের বিষয় উত্তরমালায় বা অন্যভাবে করা যায় এটাকে, এত বড় মান, এটা প্যাসকেলে না নিয়ে যায়, এটাকে আমরা ATM এ প্রকাশ করি, অ্যাটমসফিয়ারে প্রকাশ করি। তার জন্য কি করা লাগবে? ওই যে 1 ATM মানে যে মানটা, ওটা দিয়ে এবার কি করবে? এটা ভাগ দিব। অ্যান্সার কত আসা উচিত? 210 নয়, 210 আসা উচিত তো, তাই না? 2058 1 2 3 4, এটা ভাগ 1.013 গুণন 10 পাওয়ার 5, তাহলে এটা তখন কি হয়ে যাবে? ATM হয়ে যাবে। মানে আমাদের 203। দেখো অ্যান্সার কত হওয়া উচিত ছিল বলো তো? 210, আমাদের কত আসছে? তাই কাছাকাছি একই মান, বুঝতে পারলে? কিন্তু না, এই নিয়মে না আমরা অঙ্ক করবো না, এটা মিছামিছি করলাম, বুঝছো? এটা কাটাকাটি। আমরা সবসময় ওই সাগরের কথা বললে সবসময় 10 দিয়ে ভাগ দিয়ে ATM করবো, ATM করে ওটা আবার এটাতে ভাগ দেবো না, আমরা এটা দিয়ে কি করবো? গুণ দিয়ে ATM থেকে প্যাসকেল করবো, 10 দিয়ে ভাগ দিব, বুঝতে পারলে? দেখো কেরোসিন, পানি, পারদের, এই তিনটা তরলের কত গভীরতায় 1 ATM চাপ হবে, তাই না? তিনটার ক্ষেত্রে উচ্চতা বের করতে হবে। হ্যাঁ, উচ্চতা বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে কেরোসিনের ক্ষেত্রে, তাই না? কেরোসিনের কাছে যাই, একটা বের করতে পারলে তো সবগুলাই পারবো, হবে। দেখো কেরোসিনের ক্ষেত্রে সূত্র হচ্ছে, চাপের সূত্র কি? P সমান H rho A, এটা তো ঘাটাঘাটি করে না, P সমান সমান চাপের কিন্তু দুটো সূত্র, P সমান F বাই A, আর একটা P সমান H rho G। তাহলে কোনটা কখন ফেলাবো? ওটা তো চাপ, চাপের তো মেইন সূত্র ঘোড়া ডিম থাকবে তখন। আজকে তরলের চাপ বলে এই সূত্র, এটা শুধু তরলের ক্ষেত্রে। তরলের চাপ হলো P সমান H rho G, আর ওটা হলো যে কোনো বস্তু, কোনো তলের উপর, ক্ষেত্রফলের উপর চাপ। কোনো একটা বস্তু আরেক জায়গায় কি করবে? চাপ দিবে। যদিও এই সূত্র পাইছি আমরা ওটা ওই সূত্র থেকেই, মেইন সূত্র কিন্তু P সমান F বাই A, ওটা থেকে এটা বানালাম না আমরা। শুধু তরলের, ওটা বস্তুর চাপ, যে কোনো বস্তুর চাপ নয়, কোন একটা তলের উপর চাপ। হ্যাঁ, তরলের ক্ষেত্রে এইটা ক্লিয়ার।
ওকে, তাহলে কেরোসিনের ক্ষেত্রে সূত্র হলো এটা নাকি? এখন আমরা কি বের করব? কত গভীরতা কি চাইছে বিলা? কি বের করতে হবে এখান থেকে? চাপ বলে আল্লাহ খোদাই প্রশ্নই বোঝো না। তিনটি তলের কত গভীরতায়, কত গভীরতায় এইচ চাইছে, চাপ তো দেওয়া আছে 1 atm চাপ হবে, চাপ তো বলেই দিছে, এইচ বের করতে হবে। তাহলে এখান থেকে এইচ এর মান উল্টে পাল্টে নেই, তাহলে এইচ রো জি সমান তাহলে কি লেখা যায়? পি লেখা যায়। তাহলে এইচ সমান সমান উপরে গেল পি, নিচে আসলো রো আর জি। তাহলে কয়টা মান লাগতেছে? পি লাগবে, পি দেওয়া আছে। তাহলে দেখো চাপ এই 1 atm এই চাপটা তো সবার ক্ষেত্রে নয়, বলা আছে দেখো কেরোসিন পানি পারদ তিনটা তরলের ক্ষেত্রে চাপ কিন্তু একই হবে, নয় 1 atm। তাহলে চাপ পি সমান সমান 1 atm। 1 atm ও প্যাসকেলে করলে কি হবে? 1.013 গুণন 10 পাওয়ার 5। হ্যাঁ, সব সময় প্যাসকেল ট্যাসকেল তুমি বোঝো না, দুনিয়ার সব অঙ্ক এসআই এককে করতে হয়। এখন এসআই একক কোটা সেটা তো খুঁজে দেখা লাগবে, না জানলে মুই বলে যাস, বুঝছিস? সব অঙ্ক এসআই এককে করতে হয়। আচ্ছা, এখানে ঘনত্ব এবার দেখো, এটা কিসে বের করতেছি আমরা? কেরোসিন। কেরোসিনের ঘনত্ব কত? ঠোঁটস্থ রাখতে হবে। কেরোসিনের ঘনত্ব কত ওটা দেওয়া নাই, খাতায় আছে ঘোড়ার ডিম পয়েন্ট। কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার ঘনমিটার। কেরোসিনে মুখস্থ করে রাখা, আমি বলি ভালো করে শোনো, এই যে মিলা শোন, কথাগুলো বললে কানে ঢুকবে। কেরোসিনের ঘনত্ব 800, পানির ঘনত্ব 1000, ঠিক আছে? পারদের ঘনত্ব হলো পানির ঘনত্ব হলো কত রে? 19,300, 13,600, 13,600। পারদের ঘনত্ব হলো 13,600। সোনার ঘনত্ব হলো 19,300। লোহার ঘনত্ব হলো 7,800। বাতাসের ঘনত্ব হলো 1.27। তাহলে কেরোসিনের ক্ষেত্রে রো সমান সমান 800। তাহলে পি হলো 1.013 গুণন 10 পাওয়ার 5, ঘনত্ব হলো 800, জি হলো 9.8। ব্যাস, এটা ভাগ করলেই হয়ে যাবে 12.92। 12.92, হ্যাঁ। তাহলে এই যে এটা কেরোসিনের ক্ষেত্রে প্রায় 12.92, 12.92 এত মিটার গভীরতায় চাপ হবে 1 atm হবে। তাহলে একইভাবে কি বের করা লাগবে? কিভাবে, বুঝছো? ওকে ওকে, তাহলে কালকে শোনো, ওই যে এদের আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো আর্কিমিডিসের সূত্র। এই অধ্যায়ে কিন্তু এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে আর্কিমিডিসের সূত্র থেকে প্রশ্ন হয় না। এটা কিন্তু এই অধ্যায়ের মার্কা মারা প্রশ্ন।